শুধু দর্শক, আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথে আজকের এই আয়োজনে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ এই সিরিজটিতে তারাই অতিথি হয়ে আসবেন, যারা নন্দিত করেছেন নিজের নাম, উজ্জ্বল করেছেন ভবিষ্যৎ, অবিরত সার্থক করে চলেছেন মানব জন্ম এবং সফল করেছেন তাদের স্বপ্ন। ঠিক তেমনই একজন আজ আমার অতিথি হয়ে এসেছেন, ডক্টর কামাল হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যবদ্ধ আন্দোলনের নেতা। 1968 সনের আগারতলা মামলার বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও আওয়ামী লীগের আইনি পরামর্শদাতা এবং বাংলাদেশের কনস্টিটিউশনের প্রণেতা ডক্টর কামাল হোসেন, প্রথম আইন ও পররাষ্ট্রমন্ত্রী, আজ কবিতার সাথে। স্বাগত আপনাকে আমার এই অনুষ্ঠানে। কেমন আছেন বলেন? আমরা তো এই মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, আপনি শারীরিকভাবে কেমন আছেন? ভ্যাকসিন নিয়েছেন? বাসা থেকে বেরোয়নি, ঘরে ছিলাম সবসময়, বাইরে যাইনি। তো ঘরের ভিতরে মোটামুটি ভালোই ছিল। ঘরের ভেতরেই ছিলেন। স্বাগত আপনাকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য, এবং আপনি এত ব্যস্ততার মধ্যে যে আমাকে সময় দিয়েছেন সেজন্য আমি অনেক কৃতজ্ঞ। শুরু করছি আপনার ব্যক্তিগত কথা নিয়ে। কেমন ছিলেন? আমরা যে করোনার মধ্যে দিয়ে একটা বছর পার করলাম, এই সময়টাতে আপনি কেমন ছিলেন এবং ভ্যাকসিন নিয়েছেন? ভ্যাকসিন নিয়েছি কিছুদিন আগে, কিন্তু খুব কঠিন সময় গেছে, কেন বাসা থেকে বেরোয়নি আর কি। আমি আচ্ছা একদিনও বেরোয়নি। আচ্ছা। সেই জিনিসটা তো একটা এক জায়গায় বন্দি হয়ে থাকা, এটা কঠিন ব্যাপার, কিন্তু দেখেছি ওরা কোনো অন্যরকম অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা। তো সুস্থ আছেন জেনে খুব ভালো লাগছে। যাই হোক, আপনি বাংলাদেশ এবং বিশ্ব আইনের দৃষ্টিকোণ থেকে একজন বিশিষ্ট ব্যক্তি, বঙ্গবন্ধুর উপদেষ্টা এবং অনেক বছর ধরেই রাজনীতির সাথে জড়িত। বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনি আপনার গণফোরাম এর যে রোড ম্যাপ, এটা মানে আপনার কি মনে হয় যে আপনি সার্থকতা পেয়েছেন নাকি ব্যর্থ হয়েছেন? না, ধরো যে এটা আমরা একটা সুযোগ মানুষের জন্য করে রেখেছি। যারা এই সুযোগটা কাজে লাগাতে চায়, অবশ্যই তারা লাগাবেন, এগিয়ে আসবেন। কেন, সরাসরি যারা রাজনীতি করছেন তারা তো অন্য দলগুলোর মধ্যে আকৃষ্ট হবে, কিন্তু যারা সুস্থ রাজনীতির সঙ্গে জড়িত থাকতে চান, তারা তাদের জন্য একটা জায়গা আমরা করে রেখেছি। আচ্ছা। তো আপনার মানে কি মনে হয় বাংলাদেশের গণতন্ত্র, এখন তো আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্র আমরা সংকটময় সময় পার করছি, তো এটা থেকে উত্তরণের উপায় কি? এখন হলো জনগণের ঐক্য, একটা মূল্যবোধকে কেন্দ্র করে ঐক্য। যে মূল্যবোধকে ঐক্য কেন্দ্র করে কথা আমি বলছি, তারা সুস্থ রাজনীতিকে করার জন্য, লালন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা এটা করে। তো সেই রাজনীতি একবার যদি সবার কাছে গ্রহণযোগ্য হয়, মানুষ সেই রাজনীতি দেশে সবাই করে, তখন একটা অবস্থার উন্নতি, গুণগত উন্নতি হবে। মানে আমাদের সহ অবস্থান দরকার এবং ইচ্ছেও দরকার, সেটি বলতে চাচ্ছেন? আমাদের যারা দেশের মানুষের ইচ্ছে, সদিচ্ছা। আচ্ছা। আমাদের এখানে তো ইলেকশন হলো কিছুদিন আগে, এবং সেই সময়টাতে আমরা সবাই খুব উত্তেজনাকর এবং আতঙ্কগ্রস্ত ছিলাম। কিছু কিছু সময় ছোট ছোট দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু সেটা এমন কিছু নয়। এবং আমি যখন নির্বাচনের জন্য ভোট দিতে গিয়েছি, তখনও ওই দিনটা ছিল বৃষ্টির দিন এবং আমি আর্লি ভোট করেছি। তো আমাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, এবং আমি দেখেছি যে বয়স্ক থেকে নতুন প্রজন্ম সবাই একটা উত্তেজনা মধ্যে দিয়েই তারা ভোট দিতে এসেছেন, এবং সবাই অপেক্ষা করছিলেন ওখানটাতে, দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে, বৃষ্টিকে উপেক্ষা করে। এবং হ্যাঁ, এবং পাশাপাশি আপনার ডেমোক্রেট রিপাবলিকান
তাঁবুও টাঙানো ছিল, ওরা সবাই একজন আরেকজন কি করছে। কিন্তু এই দৃশ্যটা কি আমরা কখনো বাংলাদেশে দেখতে পাবো? আমাদের যে ভোট, নিরপেক্ষ ভোট এবং যে একটা সুষ্ঠু নির্বাচন, সেটা কি আমরা কখনো দেখতে পাবো? আপনার কি ধারণা? অতীতে যখন পেয়েছি তখন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, একটাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এটাকে দাবিটা করি, তখন হয়তো এটা আমরা পাবো। তো একবার তো আমাদের জীবনে আমরা দেখেছি এটা পাওয়া গেছে, যখন আমরা সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হয়ে এই দাবিটা করেছিলাম। এখন আমি মনে করি যে জনগণের, নাগরিকের ঐক্য যদি সত্যিকার অর্থে গঠন করা হয় এবং আমরা সব এই ব্যাপারে একমত হই, তখন আমি মনে করি একটা পরিবেশ তৈরি করা হবে যেখানে বাধ্য হবে মানুষ, যে মানুষের যে ইচ্ছা সেটা বাতিল হচ্ছে। আচ্ছা, আমাদের আসলে কি মানে দলীয় ভাবে কিছু করণীয় নেই? আপনি বলছেন যে আমাদের এটা সবাইকে এগিয়ে আসতে হবে, সদিচ্ছার কথাই বলছেন আপনি? আর আর দলগুলো তো বিশেষ করে দলীয় নেতৃবৃন্দ এবং দলের মেম্বার, কিন্তু দলগুলো তো আবার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে অন্য সিদ্ধান্ত নিতে পারে। আমি যেটা বলছি এটা সকলের স্বার্থে জনগণ এটাকে দাবি করা উচিত। দলগুলোকে এটা, যদি তারা সুস্থ নির্বাচন চায় তাদেরকে এটা করা উচিত, চাওয়া উচিত। কিন্তু দলগুলি তো নিজের অন্য একটা হিসাব থাকে, তারা কি ধরনের ভূমিকা রাখবেন সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর কি। আমি তো আশা করবো যে জনগণ আর ওদের সিদ্ধান্ত একই রকম হবে। তো আমি যদি বলি, আজকে আপনার সেই আপনি আমাদের আম, আপনি তো বঙ্গবন্ধুর আন্দোলনের প্রথম সারির সৈনিক ছিলেন এবং সেই 1971-এর সামরিক আইনের মধ্য থেকে বাংলাদেশের কনস্টিটিউশনের খসড়া প্রণয়ন করেছিলেন। স্বাধীনতার 50 বছর হতে যাচ্ছে, এবং আপনাকে যদি এখন আমি বলি যে এই কনস্টিটিউশনটাকে আবার যদি আপনাকে লিখতে দেয়া হয়, তাহলে আপনি কি কি পরিবর্তন আনবেন এখানে? না, এটা তো আমার কথা হলো যে প্রথমে তো জনমতের উপরে জানতে হবে যে জনমত এটাকে কি চায়। তারা এই সংবিধানের কোনো ঘাটতি তারা লক্ষ্য করছে, তারা অন্য কোনো এখানে সংযোজন করতে চাচ্ছে, বাদ দিতে চাচ্ছে। প্রথমত এটার ব্যাপারে একটা যে দেশব্যাপী জনমত যাচাই করার প্রয়োজন আছে। সেই জনমত যাচাইয়ের পরে যদি আমি দেখি যে হ্যাঁ জনমত চাচ্ছে এটা অথবা এটা, তার ব্যাপারে আমার মতটাও দেবো যে জনমত যেটা চাচ্ছে এটা করলে ভালো হবে কি ভালো হবে না, আমার মতটা সেখানে মানুষের সামনে তুলে ধরবো। এই সব মতগুলোকে একত্র করে যে মতটা হবে তার ভিত্তিতে অবশ্যই কিছু সংশোধন করা যেতে পারে। এই প্রসঙ্গে আরেকটা কথা জিজ্ঞেস করছি। সংবিধানে বিশেষভাবে উল্লেখ করা আছে আমাদের সমাজতন্ত্রের কথা, এবং সেই সময়ের সমাজতান্ত্রিক চিন্তা চেতনা আর এখনকার সমসাময়িক যে সমাজতন্ত্রের চিন্তা চেতনা, এটির মধ্যে আপনার আপনি কি কতটুকু ব্যবধান দেখতে পাচ্ছেন? কথার মধ্যে তো ব্যবধান হওয়া উচিত নয়, কিন্তু বিশ্বাস এবং যে কার্যকলাপের মধ্যে তো অবশ্যই ব্যবধান দেখা যাবে। যারা সত্যিকার অর্থে যেটা চান একরকম তাদের কার্যকলাপ হবে, যারা মুখে মুখে এটা চাইবেন কিন্তু আসলে তারা বৈষম্যকেও লালন করবেন, তখন তো সেটা অন্য জিনিস দেখা যাবে। তো এখন তো সেই বৈষম্য পক্ষে সত্যি তৎপর দেখা যাচ্ছে। আপনি এবারে একটি আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাই। আপনি বঙ্গবন্ধুর সাথে অনেক সময় কাটিয়েছেন এবং তার একজন সৈনিকদের মধ্যে আপনি একজন। আপনার চোখ আপনার চোখে দেখা আপনার চোখে দেখা বঙ্গবন্ধুকে আপনি যদি একটু আমার দর্শকদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য যদি একটু বলেন। অবশ্যই না, সেটা তো বঙ্গবন্ধুর যে মূল একটা জিনিস ছিল যে জনগণ কি চিন্তা করছে, জনগণ কি তার কি চাহিদা, এটাকে উনি তুলে ধরতেন। এবং তাকে সেই জনমতকে কেন্দ্র করে বৃহত্তর যে ঐক্যমত একটা গড়ে তোলার এবং সেটাকে সুসংগত করার তার কাজ ছিল। এবং সেটা সফলভাবে উনি করেছেন বলে অনেক অসম্ভবকে সম্ভব আমরা অর্জন করতে পেরেছি। এই যে একটা সুস্থ জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, এটা সম্ভব হয়েছিল ওনার সেই ঐক্যের রাজনীতি, সফল রাজনীতির মধ্যে দিয়ে। সেটা উনি করেছিলেন, সেটা ঝুঁকি নিয়েছিলেন
এবং দেখালেন, বললেন, সবাই বলতো না বাঙালিরা কোনোদিন ঐক্যবদ্ধ হবে না। উনি সেই বললেন যে, ঝুঁকি নিয়ে বললেন যে না, আমি করে দেখাই আর কি, আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের যে লক্ষ্য সেটা আমরা অর্জন করব। এবং উনি করেছিলেন, সে লক্ষ্য আমরা অর্জন করেছিলাম, সেই নির্বাচন 70-এর আমরা করতে পেরেছিলাম। জি, একটি ব্যক্তিগত কথা বলেন, বঙ্গবন্ধুকে আপনি আপনার চোখে কেমন দেখেছেন? রাজনীতির বাইরেও তিনি কেমন মানুষ ছিলেন? মানে তার এই গুণটা ছিল যে তিনি সবাইকে একজন আপনজন বানিয়ে নিতেন। ওনাকে সবাই মনে করতো যে না, উনি একটা বিশেষ সম্পর্ক রাখছেন আমার সাথে। এরকম সবাই যারা ওনার সঙ্গে সম্পর্ক রাখতো তাদেরকে এই অনুভূতি দেওয়া হতো যে তারা বিশেষ ওনার সঙ্গে একটা সম্পর্ক হচ্ছে এবং উনি ওদেরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ওদের চাহিদার ব্যাপারে উনি মানে সে যা কর্ণপাত করছেন এবং কি কি করা দরকার তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। সকলেই মনে করতো যে উনি নিজেকে ওদের সঙ্গে একজন একাত্মতা মানে প্রতিষ্ঠা করে সম্পর্ক রাখছেন। এই যে এত লোকের সঙ্গে এই সম্পর্ক উনি গড়ার সফল হয়েছিলেন, যে কারণে উনি মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়েছিলেন, জনগণের মানে একজন বন্ধু। যে এত লাখো জনগণ ওনাকে দেখে মনে করতো যে উনি আমার একজন, আর ওরা তার একজন আর কি। তো এটা তার বৈশিষ্ট্য ছিল, যে মানুষকে এই বুঝটা দেওয়া যে না, তারা উনি বিশেষ করে তাদেরকে সেই গুরুত্বটা দিচ্ছেন, তাদের চাহিদাকে গুরুত্ব দিচ্ছেন, তাদের যেটা চাওয়া পাওয়া সেটাকে গুরুত্ব দিচ্ছেন। এবং আহ সবাই যখন ওনার সঙ্গে দেখা করতে যেত, সেই অনুভূতি নিয়ে আসতো যে না, উনি কর্ণপাত করেছেন, শুনেছেন, ওদেরকে গুরুত্ব দিয়েছেন। এটা একটা অসাধারণ মানে গুণ ছিল না? সেই জনগণের মানে কাছাকাছি ছিলেন, তিনি হৃদয়ের কাছাকাছি ছিলেন এবং উনি সবার কথা শোনার চেষ্টা করতেন। এবং সেজন্যই হয়তো আমরা তাকে বঙ্গবন্ধু বলি এবং সে কারণেই আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে স্বাধীন করতে পেরেছি। আহ, আপনার আপনার কাছে কি মনে হয় যে আমাদের এখন আমরা 50 বছরে আমরা দেশে কি সেই রকম একজন যোগ্য নেতৃত্ব পেয়েছি? আমাদের দুই নেত্রী আছেন এবং ভবিষ্যৎটা কি, এর পরবর্তী ভবিষ্যৎ, নেতৃত্বের ভবিষ্যৎ, আপনি যদি আপনার নিজের থেকে যদি একটু বিশ্লেষণ করেন, আমাদের অভাবটা কোথায়? আমরা কিসের অভাবে ভুগছি? যে বঙ্গবন্ধু পেয়েছিলেন সে আর বঙ্গবন্ধু তো আমরা পাচ্ছি বলে মনে হচ্ছে না। ওনার যে বৈশিষ্ট্য ছিল যে উনি সেই মাপের মানুষ ছিলেন যে সকলেই ওনাকে মনে করতো যে উনি আমার নেতা। যে যে দল মত নির্বিশেষে ওনাকে মনে করতো উনি আমার নেতা। এবং উনি যেভাবে বক্তব্য রাখতেন, যেভাবে আন্দোলন করতেন, কেউ ওনাকে মনে করতে পারতেন না যে উনি এক দলের স্বার্থে করছেন, উনি একজন দলীয় নেতা। সে মনে করতেন না, আমাদের সকলেরই নেতা। অর্থাৎ সেইটা উনি করেছিলেন, দেখিয়েছিলেন। এবং জনগণও সেই জিনিসটাকে ধরে তারাও সেই স্বার্থবিশ্বাস নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল, যাতে আমাদের 70-এর নির্বাচন আমরা করতে পেরেছিলাম। যে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের যে রায়টা আমরা দিয়েছিলাম সেটা নিয়ে আমরা অনেকটা এগোতে পেরেছি আর কি। কিন্তু সেই জিনিসটা এখন ভীষণ অভাব উনি না থাকা। এটা থেকে কি উত্তরণের উপায়টা কি? আমি আমি আপনি আমরা কি আশাবাদী হতে পারি আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে, দেশটাকে নিয়ে? আশাবাদী আমরা হতে অবশ্যই সবসময় হওয়া উচিত, কেন আমরা তো অনেক অসম্ভবকে সম্ভব করেছি। আলটিমেটলি জাতীয় ঐক্যর গুরুত্বটা তো বঙ্গবন্ধু বলে গেছিলেন, আমরাও তখন বলেছি যে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই এবং হয়েছিলাম। এবং যে ঐক্যটা সবাই বলতো কোনোদিন বাঙালি ঐক্যবদ্ধ হতে পারে না, কিন্তু বঙ্গবন্ধুর সেই বৈশিষ্ট্য ছিল যে উনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন এবং যে ধরনের নির্বাচন চেয়েছিলেন সেটাকে আদায় করতে পেরেছিলেন। এবং যে কারণে আমি 70-এর ইতিহাস মানে উনি সৃষ্টি করতে পেরেছেন। এখন এই কথা হলো যে সেই ধরনের ঐক্য গড়া খুবই কঠিন, কেন যে রাজনীতি যে মাঠে আছে এটা দলীয় ভাবে ভাগ করা রাজনীতি। অর্থাৎ দলীয় ভাবে সবাই বিভক্ত। তো এর মধ্যেও কিছু কিছু দল একত্র হয়ে একটা যুক্ত ফ্রন্ট করছে, চেষ্টা করছে ছোট থেকে একটু বড় হওয়ার। সেই প্রক্রিয়াটা ভালো, যুক্ত ফ্রন্ট করার
প্রক্রিয়াটা ভালো, এবং বিশেষ বিশেষ বিষয় নিয়ে যতটুকু ঐক্যবদ্ধ করা যায় মানুষকে চিন্তার দিক থেকে এটা করা উচিত, যে সুস্থ রাজনীতি, দুর্নীতিমুক্ত রাজনীতি, শোষণমুক্ত রাজনীতি, এইগুলোর ব্যাপারে একমত যত মানুষকে একসাথে এক জায়গায় আনা যায়, ততই কিন্তু সুস্থ রাজনীতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আশাবাদী হই, আপনার সাথে সাথে আমরাও আশাবাদী হই। এবং আহ আমি যদি আমি যদি আপনাকে সেই আপনার শৈশবে ফিরিয়ে নিয়ে যাই, আপনার বেড়ে ওঠা এবং আহ সেই স্কুল জীবন এবং বন্ধু, আপনি তাদের কথা কি একটু আমাদেরকে বলবেন? আপনার বেড়ে ওঠাটা, আপনার স্মৃতিচারণ শুনতে চাই একজন মানুষ, ডক্টর কামাল হোসেনের শৈশবের স্মৃতি এবং বেড়ে ওঠা। এখানে তো আমার মানে বিশেষ তোমাকে কাটাতাম সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। তো সেখানে আমি প্রায় আচ্ছা। 7 বছর ছিলাম। তো ওখানকার আমাদের ছাত্র জীবনের বন্ধুদের বন্ধুত্ব হলো, তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে তো সারা জীবনে বন্ধুত্ব রেখেছি। তো সেই জিনিসটা তো আমি অবশ্যই বলতে হয় যে এরকম পরিবেশ ছিল তখন, যে এরকম বন্ধুত্ব করা যেত, এবং এই ধরনের একটা রাজনীতি ছিল, যে সকলের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হতো, এবং নীতির দিক থেকে একটা ঐক্যমত সবার মধ্যে থাকতো, যেটার ভিত্তিতে আমরা অনেক কিছু অর্জন করেছি তখন। যে সুষ্ঠু নির্বাচন এই ব্যাপারে, এটা যেহেতু আমরা সবাই চেয়েছিলাম এবং সবাই আন্তরিকভাবে চেয়েছিলাম বলে এটা আমরা অর্জন করতে পেরেছি, এবং অর্জন করার ফলে একটা দেশের দেশও কিছু অর্জন করতে পেরেছি, যে আমরা সকলকে নিয়ে একটা ভালো গণতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যাপারে সম্মিলিত উদ্যোগ নিতে পেরেছি। তো এই কারণে আমি বলবো যে ঐক্যর গুরুত্ব আছে আর কি, বিশেষ করে নীতি আদর্শকে কেন্দ্র করে, গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে যদি ঐক্যবদ্ধ আমরা হতে পারি, তখন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা সবাই মিলে অর্জন করতে পারি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমাদের মধ্যে যদি সেভাবে আমরা সব ব্যাপারে বিভক্ত হয়ে থাকি, তখন কোনো কেউ আমরা কিছু অর্জন করতে পারবো না। যারা শোষণ করতে চায়, যারা আমাদেরকে বিভক্ত রেখে তাদের কোনো স্বার্থ রক্ষা করতে চায়, তারাই সফল হবে। এই ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং যাতে আমরা বিশেষ বিশেষ ব্যাপারে অন্তত ঐক্যবদ্ধ থাকি। বিভিন্ন ব্যাপারে আমার তো বিভিন্ন মত, বিভিন্ন পথ থাকবে, কিন্তু মৌলিক বিষয়ে যেন আমরা এক জায়গায় থাকতে পারি যতটুকু সম্ভব, এটা মনে। আমরা কথা বলছিলাম আপনার শৈশব নিয়ে, বেড়ে ওঠা নিয়ে, আপনার পরিবার নিয়ে। আপনার কাছে আমার প্রশ্ন, এবারের প্রশ্নটা হচ্ছে যে আপনার জীবনের সফলতা এবং ব্যর্থতা, সেটা সম্পর্কে যদি একটু বলেন। না, সফলতা তো অবশ্যই মনে করবে যে স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি, যারা আমরা করেছিলাম আমরা সফল হয়েছি, দেশ স্বাধীন হয়েছে। আর ব্যর্থতা যদি বলি, অনেক আমরা বলবো যে রাজনীতিতে কিছু দুর্নীতি থেকে মুক্ত করা, সেটা সব পুরোভাবে মুক্ত করা যায়নি। রাজনীতিকে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করা, এটা কেউ কিছুটা সফল হয়েছে, আমরা কিন্তু 16 আনা করেছি, এটা আমরা দাবি করতে পারি না। এইগুলো ব্যর্থতা আমাদের মাথায় রাখতে হবে। কেন, যারা বিভক্তি চায়, যারা বিভিন্ন রকমের সেই রাজনীতির মধ্যে অন্য জিনিস এটা দিয়ে কাজে লাগাতে চায়, তারা ঢুকে পরিবেশকে নষ্ট করে। তো বেশিরভাগ লোক কিন্তু সুষ্ঠু রাজনীতি চায়, সুষ্ঠু রাজনীতির পক্ষে কাজ করে। তো তারা 100% সফল হয়েছে এটা আমরা দাবি করতে পারি না, তবে অনেকটা আমরা সফল হয়েছি। তো আপনার আজ থেকে 10 বছর পর আপনি বাংলাদেশকে কোন অবস্থাতে দেখতে চান? আপনার স্বপ্ন কি বাংলাদেশকে নিয়ে? তো খুব ভালো প্রশ্ন। কেন, আমরা অবশ্যই দেখতে চাই যে এখানে সব মানুষ, এখানে দেশে সুস্থ রাজনীতি হোক, দেশে এখানে বিভক্তি রাজনীতি না, আদর্শকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হবে। বিভিন্ন দল থাকবে, বহুদলীয় গণতন্ত্র ব্যাপারে সবাই একমত থাকবে, কিন্তু বহুদলীয় গণতন্ত্র মানে না যে তারা এক দল অন্য দলের মানে কে আঘাত দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য তৎপর থাকবে। তারা নিজের নিজের মানুষকে তাদের পক্ষে আকৃষ্ট করার জন্য যা করার প্রয়োজন করবে, কিন্তু অন্যান্য দলের সেই সুযোগ থাকবে। এবং সেই পরিবেশটা রক্ষা করা দরকার, যেখানে সকল
বহুদলীয় গণতন্ত্র প্রকৃত অর্থে দেশে সফলভাবে থাকে। এইটা আমরা চাইবো যে 8-10 বছর পরে দেখবো যে না, বহুদলীয় গণতন্ত্র আছে, সবাই নিজে নিজে দল করে, কিন্তু অন্য দলকে তার তো তাদের কাজ করতে দেয়, এবং যে দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেই দলই, সেই যতদিন সেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে থাকে তারা ততদিন একটা বিশেষ ভূমিকা থাকবে। তারপরে সেখান থেকে তারা যদি বেরিয়ে আসে, আরেক দল না হয় সেখানে অবস্থান নেবে। সেই সম্ভাবনাটা থাকা উচিত যে একদল সারা জীবন একদলীয় শাসন করবে, সেটা যেন না হয়, বহুদলীয় শাসন প্রকৃত অর্থে। এবং সেটা কি সম্ভব? সম্ভব তো বটেই, কিন্তু আমাদের মনে হওয়া সম্ভব কেন, আমাদের দেশে এটা মানে আগে হয়নি, কিন্তু একবার তো হয়েছে 70-এর পরে। একবার তো আমরা বহুদলীয় গণতন্ত্র ভালোভাবে করেছি এবং সেভাবে ভালো ইলেকশন হয়েছে, কিন্তু তারপরে আবার ওই বহুদলীয় গণতন্ত্র একদলীয় গণতন্ত্রতে পরিণত হওয়ার যে একটা রোগ, সেটা আমরা ভুগি আর কি। আচ্ছা। এইভাবে সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যেন বহু দলকে পাশাপাশি কাজ করার সুযোগ থাকে। একদল একসময় মেজরিটি হলে আরেক দল যেন তারা সেই সুযোগটা তারাও পায়। আমাদের অনেক নতুন প্রজন্ম এসেছে রাজনীতিতে এখন, আম, বেশ কাজ করছে। তো আপনি কি এদের সম্পর্কে আপনার কি ধারণা, ওরা কি কেমন কাজ করছে, বা এরা ভবিষ্যতে কিভাবে দেশকে কি সুযোগ্য নেতৃত্ব দিতে পারবে বলে মনে করছেন আপনি? কিছুটা তো আমাদের উপরে নির্ভর করে যে আমরা ওদেরকে কিভাবে অতীতটাকে তুলে ধরছি, অতীতের যে রাজনীতি ছিল কিভাবে সেটা তাদেরকে বোঝানো হচ্ছে যে সুস্থ রাজনীতির মানে কি। সুস্থ রাজনীতি মানে যে এখানে টাকা পয়সার থেকে না নিয়ে, আহ, সাম্প্রদায়িকতাকে কাজে না লাগিয়ে, সেখানে নিজের যে গুণগুলো আছে সেগুলোর ভিত্তিতে মানুষের সমর্থন সৃষ্টি করা, এবং অন্যদের বিরুদ্ধে কোনো মিথ্যা অপপ্রচার না করে, তাদেরকে অন্যভাবে মানে ক্ষতি না করে, তাদের একটা পাশাপাশি সমান সুযোগ যেন থাকে, যাতে বহুদলীয় গণতন্ত্রের মধ্যে প্রতিযোগিতা হবে, কিন্তু এর মধ্যে কোনো কিছু ওই অবৈধ কিছু হবে না। সেটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করা দরকার, চেষ্টা করা উচিত, শুধু মুখে না, এটা বাস্তবে আমরা নিজেরটা করবো কিন্তু অন্যরাও একটা সমান সুযোগ থাকবে। তো আমরা দুর্নীতি মুক্ত হতে পারছি না কেন? এটাও আমাদের কি আপনি বলবেন যে আমাদের ব্যক্তিগত ইচ্ছার অভাব, নাকি আমাদের আহ সরকারি? না, এটা একটা সামাজিক রোগ, এটা সরকার অবশ্যই সেই রোগকে থেকে মুক্ত করার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা যদি রাখতো, তখন সমাজ এটা থেকে অনেকটা মুক্ত হতে পারতো। কিন্তু সরকারও যদি এটাকে সমর্থন করে যে এই ধরনের দুর্নীতি থাকলে তারাও এটাকে কাজে লাগায়, তাদের পক্ষে সমর্থক সৃষ্টি করার চেষ্টা করে, তখন তো এই জিনিসটা থেকে সমাজ মুক্ত হয় না, এই জিনিসটা আরো একটা গুরুতর আকার ধারণ করে। তো সেইটা আমি মনে করি যে সরকার যারাই করতে চান, অনুরোধ এগিয়ে আসেন, তাদেরকে এটা মনে রাখতে হবে যে সুস্থ রাজনীতি দেশে লালন করতে হবে। সুস্থ রাজনীতিকে ভিত্তিতে ভোট চাওয়া উচিত, ভোট পাওয়া উচিত। রাজনীতি যদি সুস্থ না থাকে তো সেই ভোট পাওয়া, ভোট চাওয়া, এগুলো মানে আসলে তার যে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। আমি আরেকবার আপনার কাছ থেকে, যেহেতু আমার একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছিল, আমি আপনার কাছ থেকে আর একটা বার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আপনার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে কেমন ছিলেন তিনি, সেই প্রসঙ্গে যদি আর একবার বলেন একটুখানি। না, অবশ্যই। আমার আমার সৌভাগ্য ছিল যে আমি বিদেশ থেকে লেখাপড়া শেষ করার পরে যখন এসেছি, সে 59 সনে, তখন ওনার সঙ্গে দেখা হয়ে গেছে। কেন, উনি সেই বঙ্গবন্ধু থাকতেন তখন, তখনকার মুজিব ভাই সরওয়ার্দী সাহেবের সাথে। তো আমি ফিরে এসে কিন্তু সরওয়ার্দী সাহেবের সাথে আইনি কাজে নিয়ে সম্পর্ক, প্রশিক্ষণ। প্রশিক্ষণে ওনার সঙ্গে গেলাম। তো ওনার সঙ্গে গেলে মানে বঙ্গবন্ধু ওখানে, তখন আমাদের মুজিব ভাই ওখানে হুম। থাকেন। তো ততক্ষণ সে অন্যরা মুজিব সরোজ হিসাবের সঙ্গে কথা বলতে থাকেন। মুজিব ভাই, আমরা এক অন্য রুমে বসে আমার সুযোগ হয়ে গেল ওনার সঙ্গে খুব মানে কথা জানা, বলা, জানা, প্রশ্ন করা। তো আমি অনেকগুলো প্রশ্ন করতাম যে আপনি
এই মন্ত্রী হওয়ার পরে ছেড়ে দিলেন কেন? কেন উনি তো ছেড়ে দিয়েছিলেন। কারণ আপনি তো মানে জেনুইন মন্ত্রী হয়েছিলেন, এত ভোট পেয়ে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন, কারোরই বিশেষ সাহায্যে না। আপনি ছেড়ে দিলেন কেন? নিজের যোগ্যতায়। তিনি বললেন, দেখো আমি ওখানে দেখলাম যে মন্ত্রী হয়ে সবাই চেষ্টা করে, ক্ষমতা আপনি প্রয়োগ করেন না, সবাই আপনাকে, যারা আমলা টামলার আছে সবাই চেষ্টা করে সেই আপনার জন্য বিদেশ ভ্রমণের ব্যবস্থা করে দেওয়া, ঘুরে বেড়ানোর ব্যবস্থা করে দেওয়া। মূল ক্ষমতা তারা যেন ওই সময় তারা ব্যবহার করবে, তারা প্রয়োগ করবে, আর আপনাকে যতটুকু ক্ষমতা থেকে সরিয়ে রাখতে পারে। বললেন যে আমি এটা বুঝতে পেরেই বললাম যে না, দরকার নেই আমার মন্ত্রী থাকা, আমি বরঞ্চ মাঠে থাকি, মাঠে জনগণের সঙ্গে আমার সম্পর্ক আরো সুন্দর করি, এবং সেই জনগণকে সংগঠিত করে যে শক্তি বাড়াবে সেই শক্তি নিয়ে আমি দেশের কাজ করবো, মানুষের কাজ করবো, এবং সেইটাই উনি করলেন। আপনার সাথে কি একে শেরে বাংলারও দেখা হয়েছিল কখনো? হয়েছিল, কিন্তু শেরে বাংলার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। আর দেখা হয়েছিল কিন্তু খুব মানে আনুষ্ঠানিক ভাবে। আমার যেটা ঘনিষ্ঠ ছিলেন সেটা তো আমাদের সরওয়াজি সাহেবের সাথে আমার ঘনিষ্ঠ আইনি মানে আইনি আমি দেখেছি, আর খুব কাছে থেকে ওনাকে জেনেছি, কাজ করেছি। আপনার তো কন্যা আছে, এবং কন্যা খুব ভালো বেশ কয়েকটি মুভি বানিয়েছে, ফিল্ম মেকার। তো আপনি ওর ছবির নাম দেখেছেন? ছবি দেখেছেন? নাম জানেন? আচ্ছা। আপনার কাছে কি মনে হয় যে আপনার কন্যা, আপনার স্ত্রী হামিদা বানু, উনি যিনি সমাজ সমাজ সেবায় যুক্ত আছেন, বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন, এবং তার অবদানও অনেক। আহ তো সেই আপনার মেয়ে আপনার দিকে গেছে নাকি আপনার মায়ের দিকে গেছে মনে হচ্ছে? উভয় বেশি তো মায়ের দেখি বলতে হয়, কেন মা তো কাজ করেন সব মানুষের সাথে। তো মায়ের থেকে বেশি, কিন্তু আমার দিকে কিছুটা তো বটে, মানে আমার আচ্ছা। বিশেষ করে বড় মেয়ে তো আইনজীবী, যে আইনজীবী সে তো। হ্যাঁ, সেটি আপনার দিকে গেছে। হ্যাঁ, আপনার দুটা মেয়ে। হ্যাঁ, একজন আইনজীবী হয়েছে, বাবাকে নিয়েছেন, আর একজন মায়ের মায়ের মতো হয়েছেন। খুব ভালো লাগলো। আর আমি যতদূর জানি যে আপনার স্ত্রী খুব ভালো চিজ কেক বানাতেন, এখনো বানান আপনার জন্য? করেন? আচ্ছা, ভালো লাগলো শুনে। ব্যক্তিগত কথা, আপনি কি অনেক লিখেছেন আইন বিষয়ে, আপনার অনেকগুলো পাবলিকেশন আছে, কিন্তু হ্যাঁ, সেগুলোর পাশাপাশি আপনি কি কখনো কবিতা লিখেছেন? পড়তে ভালোবাসেন? তুইরা ভালোবাসি, কিন্তু লেখার ক্ষমতা নেই। লেখা হয়নি। আচ্ছা, সাহিত্য চর্চা না করলেও সাহিত্য মানে উপন্যাস পড়তে ভালোবাসতেন, তো আপনার পছন্দের কেউ আছে নাকি সময় পান না? গান শোনেন? গানও শোনেন? আচ্ছা। আমি দেখছি আপনি একটু বয়স হয়েছে যেহেতু, এবং এখন তো আগে যেমন সবসময় খুব কাজ নিয়ে ব্যস্ত, আপনি ব্যস্ত একজন মানুষ। এখন কি কাজে, যেহেতু এখন করোনা, আমি বুঝতে পারছি যে সবাই মোটামুটি গৃহবন্দী অবস্থাতেই আছেন, সামাজিক দূরত্ব বজায় রেখেছেন, কিন্তু আপনার কি কাজ করে যাওয়ার ইচ্ছে এখনো আছে, মানে যখন একটু স্বাভাবিক হবে পরিস্থিতি? আমার তা আছে, আমি কেন এখনো আমার অফিসে ডেলি একবার যাই আর কি। আচ্ছা। চালু থাকে, আমি অন্তত আছি অফিসের দায়িত্বে, সেটা সবাই বোঝে, এবং সবাইকে আমরা অন্তত আমার দেখার জায়গা থেকে সাহায্য করি, তাদেরকে কাজ বুঝিয়ে দিই ইত্যাদি। সেটা এখন আমি মনে করি যে আমি রিটায়ার্ড লাইফ এখনো আমার শুরু হয় নাই। আমি জাস্ট একটা মানে খুব কৌতূহল এটা আমার, যে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষ এবং যারা বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আছেন, তার আগে আপনারা তো মানে আপনাকে বিশেষ করে আপনারা আপনাদের বাবার হাতে বা আপনাদের শিক্ষকের হাতে তৈরি হয়েছিলেন। তো আপনারা এরকম আপনাদের মতো সফল মানুষকে আহ বা দেশকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আগামী দিনের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে কি তৈরি করে রেখে যেতে পারছেন? চেষ্টা তো করছি, অবশ্যই নিজে তো চেষ্টা করছি, আবার নিজে আমার সঙ্গে যারা কাজ করেন তারা যেন তরুণ সমাজকে নিয়ে কাজ করতে পারেন, তাদেরকে সঠিক পথে নিতে পারেন, সে চেষ্টা তো আছেই। কিন্তু এখন সমাজে এরকম হয়ে আছে যে সকল তরুণ সমাজ যে এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রস্তুত, সেটাও আমি দাবি করতে পারি না। কিছু নিশ্চয় আছে, তো যারা ভালো তাদেরকে অন্তত টানা, অন্যদেরকে এসে অন্য দিক থেকে তারা না যায় সেখান থেকে টেনে রাখা, এই চেষ্টা তো সবসময় করে যেতে হবে। খুব সহজ না, এটা কঠিন কাজ। অবশ্যই আমাদের সবার প্রচেষ্টার প্রয়োজন। সেটাতে আপনি বারবারই বলেছেন, সবার, সমাজের দায়িত্ব আছে, ব্যক্তির দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, এবং রাজনৈতিকদের দায়িত্ব তো অবশ্যই আছে, যারা আমাদের দেশকে চালাচ্ছেন। আর আমরা তো একটা নশ্বর পৃথিবীতে বসবাস করছি। আপনার অনেক জ্ঞানী গুণী, আপনার যারা কলিগ ছিলেন রাজনৈতিকভাবে এবং আইনিভাবে, অনেকেই চলে গেছেন, এবং আমাদেরকেও যেতে হবে এক সময়। তো আপনি, ডক্টর কামাল হোসেন, নিজেকে কিভাবে আহ স্মরণীয় হয়ে থাকতে চান আপনার দেশের জন্য, আপনাকে যারা ভালোবাসেন তাদের জন্য, এবং আপনার সন্তানদের জন্য, এবং আগামী প্রজন্মের জন্য? না, সেটা আমি বিশেষ করে যেভাবে আমার নিজের জীবন আমি চেষ্টা করেছি যে উচিত কথা বলা, মানুষের সেবার জন্য কাজ করা, ভালো লোকগুলোকে একত্র ঐক্যবদ্ধ করা, এইগুলো তারা দেখেছে। এবং আমি চেষ্টা করেছি যারা ভালো ছেলেরা তাদেরকে এটা বোঝানো যে দেখো, ভালো লোকের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, এটা শক্তি তৈরি হয় সমাজের জন্য, তোমার নিজের জন্য। কিন্তু ভালো লোকের সঙ্গে যদি একত্র না হও, যারা সেই সুবিধাবাদী, যারা ব্যক্তি স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে, এদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের স্বার্থ মানে রক্ষা করা যেতে পারে, কিন্তু মানুষ সব সেবা সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারে না। এই কথাগুলো আমার সঙ্গে যারা থেকে গেছে, কাজ করেছে, তারা এটা ভালোভাবে বোঝে যে না, এটা কাজ করতে হলে মানুষের জন্য সেই সবাই মিলে সেই চিন্তা, সুস্থ চিন্তা করতে হয়, সৎভাবে কাজ করতে হয়, মানুষের কাছে যেতে হয়, সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝতে হয়, এবং সেইগুলোর সমাধানের ব্যাপারে কোনো অবদান রাখা যায় কিনা সেটা নিজে বোঝার চেষ্টা করা উচিত, এবং এককভাবে সম্মিলিতভাবে সেগুলো তাদের ওখানে যে অভাব সেগুলো পূরণ করার জন্য কাজ করে যাওয়া। তো আমার সঙ্গে যারা থেকেছে, কাজ করেছে, তারা অন্তত এই জিনিসগুলো বুঝতে পেরেছে, এবং তাদের মতো যারা চেষ্টা করেছে সাহায্য করতে, যারা সাহায্যের প্রয়োজন আছে যাদের। তো সেটা বলি যে আমি এই পর্যন্ত আমার চেষ্টা করে গেছি এবং করতে থাকবো যে পর্যন্ত আমার জীবন থাকে। আপনার চেষ্টা অব্যাহত থাকুক, এবং আমি আপনার আহ সুদীর্ঘ জীবন কামনা করছি, কর্মময় জীবন, সাফল্যময় জীবন আমাদের আহ মাথার উপরে থাকেন, এবং আমাদেরকে পথ প্রদর্শক হয়ে থাকেন, সেই আশাই করছি। আহ বিদায় নেব। বিদায় নেবার আগে আপনি যদি আমার দর্শকদের জন্য এবং নতুন প্রজন্মের জন্য কিছু বলে দিতে চান। আমি আশা করি যে সবাই আমরা এক নম্বর আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে কিভাবে আমরা সেবা করতে পারি, দেশকে কিভাবে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারি, দেশকে কিভাবে ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পারি, এইগুলো ব্যাপারে আমরা যদি চিন্তা করি, চিন্তা বিনিময় নিজেদের মধ্যে করি, এবং একটা ঐক্যমত গঠন করি, যাতে আমরা সমাজকে এইসব রোগ থেকে রক্ষা করতে পারি, সুষ্ঠু সমাজকে গড়তে পারি, তরুণ সমাজকে বিশেষ করে এই দেশ গড়ার কারিগর হিসাবে কাজ করার ব্যাপারে অনুপ্রাণিত করতে পারি, এইগুলোর মধ্যে আমাদের থাকা উচিত। এবং আমি দেখেছি আমার জীবনে এই চেষ্টাগুলো করে সফল হয়েছে, এবং সফল হয়ে অনেক কিছু পাওয়া গেছে। ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে দেখা হবে, আপনার সাথে দেখা হলে আমি কৃতজ্ঞ হব, সম্মানিত বোধ করব। তো ঠিক আছে, ভালো থাকুন। ধন্যবাদ। শুধু দর্শক, যারা আমার অনুষ্ঠানটি দেখছিলেন এবং ভবিষ্যতেও দেখবে, তাদের সবাইকে অনুরোধ করছি কবিতার সাথে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখবেন
এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বাঁচুন।